ভালো সকাল। আমাদের দ্বিতীয় দিনের আজকের আন্তর্জাতিক আলোচনা চক্রের দ্বিতীয় দিন রবীন্দ্রসঙ্গীত বিভাগের। আজকে গতকালের মতোই একটি গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আমরা একজন অত্যন্ত পরিচিত মানুষকে পেয়েছি। নিশ্চয়ই তোমরা জেনে গেছো, তোমাদের নতুন করে কিছু বলার নেই। উনি এতটাই পরিচিত, শ্রী অভিক ঘোষ মহাশয় এবং গার্গী ঘোষ দিদি। আপনারা একটু আসুন, স্টেজ অলঙ্কৃত করুন। আসুন। হ্যাঁ, নমস্কার। আমি একটু ওনাকে বরণ করে নেব। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আমাদের বিভাগের পক্ষ থেকে দুজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংস্কৃত সাধককে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। গানটা হয়ে যাবে? তার আগে আমরা একটু উদ্বোধন সঙ্গীত করে নিয়ে তারপরে আমি আমাদের বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেব। হ্যাঁ।
এইবার আমরা মূল অনুষ্ঠানে যাব। তার আগে শ্রী অভীক ঘোষ মহাশয়ের সম্পর্কে আমরা একটু জেনে নেই। অভীক ঘোষ কেবলমাত্র একজন শিক্ষাবিদ নন, তিনি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির এক নিবেদিত প্রাণ সাধক। বিশ্বভারতীর সঙ্গে তার দীর্ঘ সংযুক্তি তার চিন্তা ও কাজের ভিতকে গভীরভাবে প্রভাবিত করেছে। পাঠ্যক্রম, শিক্ষা চিন্তা এবং মানবিক মূল্যবোধের প্রশ্নে তার অবস্থান সর্বদাই মননশীল এবং দায়িত্বশীল। তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নানা আলোচনা চক্র ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ও সমকালীন বিশ্ববোধ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে তার সক্রিয় উপস্থিতি। বিদেশে আয়োজিত এই সম্মেলনগুলিতে তার অংশগ্রহণ প্রমাণ করে যে তার চিন্তা এবং গবেষণা কেবল স্থানীয় পরিসরে সীমাবদ্ধ নয়, বরং একটি বৃহত্তর বৈষয়িক আলোচনার অংশ। শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, শিশু ও কিশোরদের সাংস্কৃতিক বিকাশ, নাট্যচর্চা এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতির ক্ষেত্রেও তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও সংস্কৃতির সমন্বিত প্রয়াসে যুক্ত রয়েছেন। তার বিশ্বাস, শিক্ষা কেবল তথ্য পরিবেশন নয়, বরং মনন, সংবেদনশীলতা ও মানবিকতা বিকাশের একটি প্রক্রিয়া। এবার আসি আমাদের শ্রীমতী গার্গী ঘোষের বিষয়ে একটু জেনে নিই। গার্গী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 24 বছর সহকারী অধ্যাপিকা হিসেবে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদানকে কেবল পাঠ্য বইয়ের সীমায় আবদ্ধ রাখেননি, বরং শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার মধ্যে একটি জীবন্ত সেতুবন্ধন গড়ে তুলতে সচেষ্ট থেকেছেন। বর্তমানে অবসর গ্রহণের পরও তিনি স্বেচ্ছাসেবকমূলক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কলকাতার চিলড্রেন্স লিটল থিয়েটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সেখানে তিনি ভারতীয় সেমি ক্লাসিক্যাল কণ্ঠসঙ্গীতের পাশাপাশি কথাকলি ও ওড়িশি নৃত্যশৈলীর তালিম গ্রহণ করেন। এই বহুমাত্রিক সাংস্কৃতিক অনুশীলন তার শিক্ষাদর্শকে আরও সমৃদ্ধ করেছে। জাতীয় স্তরের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি তিনি দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, জার্মানি ও চীনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মশালা পরিচালনা করেছেন। বিদ্যালয় স্তরের নাট্য প্রতিযোগিতায় নির্দেশকের ভূমিকা পালন এবং রাজ্য স্তরের বিজ্ঞান কংগ্রেসে শিক্ষার্থীদের দিশা নির্দেশ প্রদান এবং তার বহুমুখী শিক্ষা চর্চারই পরিচায়ক। শিশুদের কল্পনা শক্তিকে জাগিয়ে তুলতে এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়িয়ে তুলতে চিলড্রেন্স থিয়েটার একাডেমি সংস্থাটি তিনি প্রতিষ্ঠা করেন। আজকের সেমিনারের আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে অভীক ঘোষ এবং গার্গী ঘোষ উভয়েরই দীর্ঘ অভিজ্ঞতা, মননশীলতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে আমাদের আলোচনাকে আরও গভীর ও সমৃদ্ধ করবে। আমি নিশ্চিত তাদের বক্তব্য আমাদের নতুন করে ভাবতে শেখাবে কিভাবে শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতা একত্রে একটি সুস্থ ও সৃজনশীল সমাজ নির্মাণ করতে পারে। এইবার তো ওনার সম্পর্কে জানলাম, কিন্তু আমার একটু ওনাদের সঙ্গে এইমাত্র কথা বলে, মানে কিছুক্ষণ আগের থেকে আলাপ করে কথা বলে এতটাই ভালো লাগলো। উনি বাচ্চাদের নিয়ে সামনের রবিবার আসবেন। তার জন্যে উনি বাচ্চাদের কোথায়, সাঁওতাল বাচ্চাদের না, এই রবিবার কাদের নিয়ে? আচ্ছা, চিলড্রেন্স থিয়েটার একাডেমির বাচ্চাদের নিয়ে আসবেন। তার আগে উনি হোমওয়ার্ক করছেন যে তাদের কোথায় খাওয়াবেন, তাদের কিভাবে ট্রেনে করে নিয়ে এসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখাবেন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম দেখাবেন। মানে এইটা জেনে এত ভালো লাগলো যে শুধু কাগজে কলমে না, এটা মানে আমি জানতে পারলাম। আর এত অমায়িক দুজন, এটা আমার আজকের সকালের বিশেষ প্রাপ্তি, যার এত পরিচিতি, যে এত সবার মুখেই আমি অভীকবাবুর নাম শুনছি। তার মানে এত নিরহংকার মানুষ, খুব আপ্লুত হয়ে গেলাম আমি সকালবেলা ওনার সঙ্গে এই 10 মিনিটের সেশনে। এটাই হওয়া উচিত যে আমাদের বিদ্যাটা ওইভাবে প্রকাশিত হোক আচার আচরণে। আমি আজকে শিখলাম আর খুব আনন্দ করব আপনার অনুষ্ঠানটা দেখি। তোমরা চুপ করে বসে ওনাকে শোনো। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলি, নিজের পরিচয়টা তো নিজের থেকে বেশি আর কেউ জানে না।
আমি যদি খুব ছোট করে নিজের পরিচয় তোমাদের কাছে দিতে হয়, আমি একটু ফাজিল। ফাজিল শব্দটার ব্যুৎপত্তির ব্যাকরণে পড়েছিলাম পণ্ডিত, সেই ফাজিল নয়। বাঙালি ফাজিল বলতে যেটা বোঝায় একটু লঘু, মানে কোনোটাই গভীরভাবে আমি পারি না। ইংরেজিতে একটা ওই জ্যাক অফ অল ট্রেডস বলে কথা আছে, সর্বঘটে কাঁটালি কলা। আমি স্কুলে পড়াতাম, পাঠভবনে। স্কুলটা আসলে খুব খুব অন্য রকমের একটা স্কুল, যেখানে অনেক কিছু করতে হয়। ছাত্র অবস্থায় আমার জন্ম এখানে, এই বরানগরে। তারপর আমি একটু ঠকে চলে গেছিলাম শান্তিনিকেতনে। ঠকে মানে আমার এরকম একটা জ্ঞান অর্জন করেছিলাম যে শান্তিনিকেতনে পরীক্ষার পর নম্বর দেয় না, সবাইকে একটা গাছের পাতা দেয়, সব পাতাগুলোতেই 7টা করে পাতা থাকে, একরকম ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই। সেই জন্য আমার মনে হচ্ছিল ওই জায়গাটা খুব ভালো। তা গিয়ে দেখলাম ওটা ওই অনেক কিছুর মতো, ওটা হচ্ছে একটা মানে বাইরের মলাট, ভেতরে সব ওই একই ব্যাপার। কিন্তু ওখানে অনেক কিছু যেগুলো এখানে সম্ভব নয়। যেমন ধরো, মোড়ে লোক ডাকিলই যাও মুক্ত দ্বারে, 7ই পৌষের ভোরবেলা আলো ফোটার আগে ঘুম থেকে উঠে, একটা ক্লাস 6-এ গেছি ওখানে, প্রথম যেবার ওই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে বেরোতে হলো ঘর থেকে, একটা বিভীষিকা, অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা, সেখানে কাঁপতে কাঁপতে দাঁত মাজবো কি মাজবো না সিদ্ধান্ত নেবার আগে ঘন্টা পড়তে শুরু করে গেল। কিন্তু ওই যে গানটা গাইতে গাইতে সবাই মিলে আধো অন্ধকারে হাঁটছে, তখন তো এত বড় বড় আলো ছিল না, আস্তে আস্তে আলো ফুটছে, পুরো ব্যাপারটার মধ্যে না এমন কিছু ছিল যেটা ওই শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না সব সময়। রবীন্দ্রনাথের গানের মধ্যে ওরকম কিছু কিছু ম্যাজিক থাকে, গাইতে গাইতে হঠাৎ কীরকম একটা মনে হয় এটা ঠিক হাতের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, আমার মনে হয়। তো এবার বছর বছর ধরো ওই মোড়ে ডাকিলই যাও মুক্তদ্বারে করতে করতে তারপর স্কুল পাশ করে গেলাম, কলকাতায় কলেজ টলেজ করে আবার যখন ওখানে কাজে যোগ দিলাম, তখন আবার ওই একই রকমভাবে যখন গাইতাম, তখন এই ফাজলামির কথা বললাম না, আমাদের একজন উপাচার্য ছিলেন, খুব বিরাট পণ্ডিত ইতিহাসের। উনার একটু উচ্চারণের সময় তৎসম শব্দগুলো স্বভাব বলতেন, তোমাদের স্বভাব ভালো নয়। তো উনার পেছন পেছন গাইতে গাইতে একজন মাস্টারমশাই বটি, একটা হঠাৎ মনে হলো স্বার্থ হতে জাগো, গেয়ে উঠলাম। তারপরে মনে হলো এটা উচিত হচ্ছে না। উনি কিন্তু ঠিক ওটা খেয়াল করেছিলেন। অভেক উনিও ভেতর ভেতর একটু ফাজিল ছিলেন আসলে। তো আমি দেখেছি, সুচিত্রা মিত্রের ছবি দেখছিলাম, আর এই এমনিতেই আমি খুব নার্ভাস হয়ে আছি, এত গানের লোক চারপাশে। সুচিত্রা মিত্রের কাছে একবার মুখোমুখি হয়েছিলাম মাধ্যমিক পরীক্ষায়। আমাদের ওখানে বিষয় ছিল রবীন্দ্রসঙ্গীত। শীতাংশু রায়, তোমরা নাম জানো না হয়তো, খুব সুন্দর মাস্টারমশাই, পরে সঙ্গীত ভবনে মাস্টারমশাই ছিলেন, আমাদের পাঠভবনে শেখাতেন। তো আমাদের একটা 100 নম্বরের রবীন্দ্রসঙ্গীতের বিষয় ছিল। সেইখানে তানপুরা বাজাতে পারতাম না, কারণ তানপুরা বাজাতে গেলে গান হতো না, গান বাজাতে গেলে তানপুরা বন্ধ হয়ে যেত। প্রচুর বকেছিলেন শীতাংশুদা অভ্যেস করার জন্য, করিনি। এইবারে আমাদের পরীক্ষার দিন ভেতরে ঘরে ঢুকে দেখলাম বসে আছেন, সেই রেকর্ডের ছবি দেখেছি, সুচিত্রা মিত্র, আর আমার অ দিয়ে নাম, প্রথম নাম। ওরকম একটুখানি ঘাবড়ে গেলাম। তো উনি দেখে খুব হেসে, বসো নিশ্চিন্তে, প্রথমে আমাদের একটা নিজেদের পছন্দ মতো গান, প্রথম আদি তব শক্তি, খুব গাইলাম, ভালো হয়েছে, কারণ ওটা খুব তৈরি করে গেছি। তা বলেন ত্রিতালে কি গান শিখেছো? আমি বললাম এসো শ্যামল সুন্দর গাও। গাইলাম, 2 লাইন গাইবার পর বললেন না তাল দেখি গাও। আনো তালে তানপোড়াটা রেখে দিই? হ্যাঁ রেখে দাও, তুমি তাল দেখি গাও। তো খুব তাল দিই, খালি আমি পারবো না দেখাতে, ওই কটার পর এবার খালি আসবে, ওইটা হিসেব করতে গেলে আমার গান হবে না। খুব সুন্দর করে বলা। শীতাংশুদা ভীষণ রেগে গেলে একটুখানি ইয়ে হতো, কথা জড়িয়ে যেত, কতবার করে বলেছি অভ্যেস করতে। কিন্তু উনি খুব সুন্দর করে বলেছিলেন যে ওটা যদি তুমি অভ্যেস করে নাও, তালটাকে নিজের আয়ত্তে নাও, গানটা খুব সুন্দর হবে। আমি ব্যাপারটা বুঝেছিলাম, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি, কারণ তারপর আর গানের সঙ্গে সেইভাবে সম্পর্ক ছিল না। বুড়ো বয়সে এসে
ছেলেদের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে যা গান করতাম সেটা ওই ফাজলামির গান। একটা গানটা আমি কি বুঝছি সেটা ছেলেদের সঙ্গে আলোচনা করতাম, এই গানটা কি বলছে ব্যাপারটা। এই যে কোনটা বাহিরও করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে, কিসের পথ, কে তুমি, কি তোমার কাজ, এইটা নিয়ে কথা বলতে গেলে ফাজলামিটা বেশ একটু আস্তে আস্তে বেশ একটা কোয়ালিটি ফাজলামি হয়ে যেত। এই যে স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো, এই কথাগুলোর মধ্যে এমন একটা জোর আছে। আর কোনটা ওই ধৌত করো মম মুগ্ধ লোচন, কিসের মুগ্ধতা লোচনে, কে সেটা ধৌত করবে, কিসে ধৌত করবে, ভাবতে গেলেই ওই শুধু ছোট ফাজলামিতে আটকে থাকা খুব মুশকিল হতে হয়। তার মধ্যে ওই সব শব্দ, রোচন কি তার মানে, এই সব করতে করতে রবীন্দ্রনাথের গানটা একটু অন্যরকমভাবে একটু যেন এলো সামনে। আর নাটকটা মানে রবীন্দ্রনাথের নাটক খুব কঠিন বলে সবাই, মানে ও পড়ে ভালো করে বোঝা যায় না, অভিনয় করে তো আরও গোলমাল। মানে চিরকালই এরকম চারপাশে শুনেছি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নাটক হতো, একটাই নাটক খুব ভালো লাগতো, সেটা হচ্ছে বিসর্জন। গার্গীদি বিসর্জনের শুরুতে ওই একটা, আচ্ছা আমি কি ফর্মালি একটু সবাইকে ধন্যবাদ দেবো প্রথমে? ও রাজশ্রীদি, মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাকে ডেকেছেন এখানে, কিন্তু না এটা বলা উচিত আমার, কিন্তু আমি না আসলে এই প্রথম কথা আমি সরি, আমি এই রবীন্দ্রনাথের ছবি, এটা আমার দোষ নয়, এটা রবি ঠাকুরের দোষ। শান্তিনিকেতনে কোথাও রবীন্দ্রনাথের বাবার দোষ। মহর্ষি নিয়ম করলেন যে আশ্রমে কোথাও আমার কোনো ছবি, প্রতিকৃতি ইত্যাদি ইত্যাদি থাকবে না। তার বাপের বেটা রবীন্দ্রনাথও সেই নিয়মটা চালালেন। ফলে অফিসে আছে উপাচার্যের পেছনে ইত্যাদি ইত্যাদি যেন পাহারা দিচ্ছেন, কিন্তু আসলে রবীন্দ্রনাথের ছবি বা ছবিতে ফুল দেওয়া, মালা দেওয়াতে জীবনে কোনোদিন অভ্যস্ত হয়নি। একটা কোনো দিন বোধহয় 25শে বৈশাখ ওই ইয়ের পর, উপাসনার পর উপাচার্য সদল বলে গিয়ে একটু ফুলমালা টালা উত্তরায়ণে কোথাও একটা দেন, কিন্তু সেখানে সবাই যায় না। মোট আমার ওটা ভেতর থেকে আসে না, কারণ আমার একটু মানে ছবিটাকে সত্যি সত্যি মনে হয় যে তার থেকে মনের ছবিটা বেটার। মানে কারণ শান্তিনিকেতনে এখন ওই ছাতিমতলা যে ব্যাপারটা, ওখানে সবাই যেতে পারে না বলে প্রাক্তনদের অনেকের মন কেমন করে, কিন্তু ছাতিমতলাটা তো আসলে একটা শুধু একটা বেদি। ওই অনুভূতিটা ভেতরে থাকলে মন খারাপটা খুব হওয়ার কথা নয়, এটা আমার মনে হয়। তো যাকে যে নিয়ে বলছিলাম যে আমি সত্যি সত্যি খুব কৃতজ্ঞ, ছোটদের বলছি যে আচ্ছা আমিও খুব কৃতজ্ঞ। হ্যাঁ, আমি একেবারেই মানে আশা করিনি যে আমি এখানে বসে থাকবো, আমি ভেবেছিলাম তোমাদের সাথে ওখানে বসবো। এই বিসর্জন নাটক তোমরা সবাই জানো, রাজর্ষি উপন্যাসের যে নাট্য রূপ হলো। তো আমি এই জন্যে বলছি রবীন্দ্রনাথের সব নাটক ভালো লাগতো না। ছোটবেলা একবার ক্লাস 9-এ পড়তে অরূপরতন নাটক হয়েছিল, কি যে বলছে কি যে না, কতগুলো সংলাপ মুখস্থ করে খালি বলেছিলাম। কিন্তু বিসর্জনটা বোঝা যেত যে একটা বলি বন্ধ করছে রাজা, তার জন্য পুরোহিত খেপে যাচ্ছে, ওর ছেলেকেই ছোট, তাকে বধ করে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরে যখন এই প্রথমে ধরো রঘুপতিকে গুণবতী বলছেন, গুণবতী হচ্ছেন মহারানী কিন্তু নিঃসন্তান, প্রচুর অভিযোগ দেবী মূর্তির কাছে, কালীর কাছে। তুমি ভিখিরিনীকে যে সন্তান চায় না তাকেও দিচ্ছ, আর আমার সব আছে শুধু আমার সন্তান দিচ্ছ না, যে আমার প্রাণের অংশ হবে, যে আমাকেই সব কিছু বলে জানবে। তারপরে যখন রঘুপতি আসছেন কি বলছেন যেন, ওইখানে তো মাইক আছে, হ্যাঁ আমিও যাচ্ছি ওখানে, আমি চলে যাই ওখানে, এটা হয়ে গেছে। গুণবতী বলছে, বিসর্জন নাটকটা তোমরা দেখেছো নিশ্চয়ই, কেউ কেউ দেখেছো। এক্ষেত্রে গুণবতী কিন্তু তার স্বামীকে বলছে না, রঘুপতিকে বলছে, ঠিক আছে? প্রভু, চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ, পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সব, তবে কোন দোষ থেকে আমারে করিল মহামায়া নিঃসন্তান শ্মশানচারিণী? মার খেলা কে বুঝিতে পারে বলো, পাষাণতনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা, ধৈর্য ধরো, এবার তোমার নামে মার পূজা হবে, প্রসন্ন হইবে শ্যামা।
এবছর পূজার বলির পশু আমি নিজে দিব, করিনু মানত। মা যদি সন্তান দেন, বর্ষে বর্ষে দিব তারে 100 মহিষ, 300 ছাগ। ভালো, পূজার সময় হলো। একটা প্রাণ, নিজের সন্তানের প্রাণ চাইছে মহারানী, যার কোনো অভাব নেই, তার জন্য অনায়াসে 100 মহিষ না 300 ছাগ, মানে 400 প্রাণ সোজা হিসেব বলি দিতে পারে। এই যে একটা অহংয়ের অন্ধত্ব, নিজেরটা ছাড়া আর কিছু না ভাবলে কি ভয়ঙ্কর নিষ্ঠুর হতে পারে মানুষ। এখন তো এমন হয়েছে চারপাশে শুধু এইরকম মানুষই বেশি দেখি, সেটা আমার চোখের দোষ। কিন্তু এই যে নিষ্ঠুরতার ব্যাপারটা, শুধু আমারটা ছাড়া আর কিছু আমি ভাববো না, ওই 100 মহিষ 300 ছাগ। কিন্তু তারপরেই যে একটা ভিখারিণী বালিকা অপর্ণা, যার কিছুই নেই, সে একটা ছাগ শিশুকে, যেটা কেটে ঝুলিয়ে রাখা হয় পাড়ার মোড়ে মোড়ে, সেই রকম একটা ছাগ শিশুকে বলি দেওয়া হয়েছে বলে কেঁদে কেঁদে রাজার কাছে অভিযোগ জানাচ্ছে যে সে তো আমার সন্তান। তাহলে একজন ছাগ শিশুর মধ্যে নিজের সন্তানকে দেখতে পাচ্ছে, তার সমস্ত স্নেহ, তার সমস্ত মমতা সে ওই ছাগ শিশুর ওপর ঢেলে দিয়ে নিজেকে সার্থক মনে করছে। তাকে হারিয়ে সে জগৎ মাতাকে বলছে রাক্ষসী, কারণ রাক্ষসীরই তো কাজ রক্তপাত করা, রক্তপান করা। এবং জয়সিংহের মনে প্রথম নূতন সঙ্গীত বয়ে নিয়ে আসছে। এইটা যখন প্রথম ছোট ছিলাম বুঝিনি, কিন্তু একবার যখন এই সুরটা রবীন্দ্রনাথ ধরিয়ে দেন না, যে গুণবতী মহারানী, সে নিজের সন্তান, ওই একটা প্রাণ যে আমার ওপর নির্ভরশীল, তার জন্য শয়ে শয়ে প্রাণ অনায়াসে বলি দিতে পারে। আর একজন ভিখারিণী বালিকা ঠিক তারপরে, যে ছাগ শিশু, সে মানব সন্তানও নয়, ছাগ শিশুকে নিজের সন্তানের সমস্ত ভালোবাসা দিয়ে মানুষের থেকেও বেশি মূল্যবান করে তুলছে। এইটা রবীন্দ্রনাথ বারে বারে সব নাটকে। আমি একটু রক্তকরবীর কথা, যেহেতু সবে শতবর্ষ গেল, আর চারপাশে ভীষণ মনে হয় প্রতিপদে রক্তকরবী, ওই কথায় আসছি। কিন্তু বিসর্জন দিয়ে শুরু করলাম এই জন্যে যে আমাদের মাধ্যমিকে বিসর্জন পড়তে হতো, আর তাতে প্রতি বছর কিছু প্রশ্ন আসতো যেগুলো ওই বলে কমন, মানে এগুলো পড়তেই হবে, জনতার চরিত্র। তার মধ্যে একটা ছিল প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব। কি প্রেম আর প্রতাপ? না, এই গোবিন্দমাণিক্য আর অপর্ণা হচ্ছে প্রেমের দলে, আর গুণবতী আর রঘুপতি হচ্ছে প্রতাপের দলে, আর জয়সিংহ মাঝখানে ওই ত্রিশঙ্কু দোটানার মধ্যে পড়ে এদিকে না ওদিকে করতে করতে শেষে নিজের প্রাণই বিসর্জন দিয়ে দিচ্ছেন। এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু দেখো, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব রবীন্দ্রনাথের নিজের মধ্যেও ছিল, যে একটা হচ্ছে বিচিত্র রূপিণী জগতের মধ্যে যে সৌন্দর্যের প্রকাশ, আরেকটা হচ্ছে একদম ভেতরে আরেকটা রকমের সত্য উপলব্ধি। এই দুটো কি আলাদা, নাকি দুটো মিলিয়ে এক? এরকম একটা বারে বারে আমার কাছে অন্তত, যে এই ভেতর আর বাইরে, একটা ছোট আমি, একটা বড় আমি, এই নানা রকম তার যে, ধরো রাজা নাটকে সুরঙ্গমা যেভাবে দেখছে, সুদর্শনা যেভাবে দেখছে, বাহিরে ভুল কোথাও একটা ভাঙবে, তখন সত্যটাকে দেখতে পাবে, নকল রাজাকে আসল রাজা ভাবা, এই ধরনের যে নানান রকম কথা রবীন্দ্রনাথের সমস্ত গানের মধ্যে না আমার এইরকম একটা নাটক আছে মনে হয়। কখনো নিজের মনের মধ্যে কথা বলছেন, কখনো অন্য কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু গানগুলো ভীষণ মনে হয় যেন খুব বলছে কিছু একটা। সেই জন্যে আমি যেটা তোমাদের এতক্ষণ বলতে চাইছিলাম, যে আমি আসলে গান খুব বুঝি না। বিশেষ করে ধরো গানের যে এই কি বলে, ওই যে সুর তাল লয়ের যে তোমরা যেগুলো শেখো, বা চারপাশে যারা গুণীজনরা রয়েছেন, বা গলার যে চর্চা, আমি ছোটদের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে গলা এমন হয়েছে এখন একটু চেঁচালেই ভেঙে যায়। কিন্তু গানগুলো যখন সামনে আসে, ধরো নাটকের গানই বলি, বিসর্জনে সেইভাবে আলাদা করে গান নেই, ডাকঘরে আলাদা করে গান নেই, যেগুলো আমরা খুব পছন্দ করতাম ছোটবেলায়। ডাকঘরে একটা গানের গল্প তোমরা জানো হয়তো, ওই শৈলজা রঞ্জনের
এই 150 বছর না কত হলো না 125 কত হলো আমার মনে নেই। যাই হোক, মোট কথা ওই সময় খুব এই গল্পটা আবার এলো যে রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন সম্মুখে শান্তি পারাবার, করে শৈলজানন্দনকে ডেকে বলেছেন এই স্বরলিপিটা করে এটা ছেলে মেয়েদের শেখাও, ডাকঘরের শেষে যখন অমল ঘুমিয়ে পড়ছে সুধা তোমাকে ভোলেনি, তারপরে এই গানটা হবে। কিন্তু তারপরেই আমার নাকি ডেকে বলেছিলেন না এটাকে স্টকে রেখে দাও, আমি যখন অমল হয়ে যাব তখন গাইবে। মানে ভাবো একজন মানুষ যে বেশ নিজের ওই শেষ যাত্রাটুকু কীরকম সুন্দর এটা ভাবছেন, যে বেশ তখন তো ভাবেননি যে এরকম কাঁধে করে যাবো আর দাড়ি উপড়বে লোকে, কিন্তু বেশ আমি ঘুমিয়ে পড়বো বেশ অমলের মতো, আর ওই যে বিরাট বিশ্ব বাহু মেলে লবে হয় যেন মর্তের করবো করবো একবার তুমি হবে চিরসাথী লল কই দেখো তো একটা স্কেল দাও তো, কিছু এটা বি ফ্ল্যাট মি ফ্ল্যাট, বেশি উঁচু না, হবে ওটা জোরে জোরে বাজাও, এটা কাছে চিরসাথী ল ল হে ক্রোড়পাতি। ভাল লাগছে না গানটা, এইসব গান গাইব না আমি, বরং ওই ইয়ে গাইব আমার পক্ষে সুবিধে, ধনঞ্জয় বৈরাগীর গান মুক্তধারা নাটক। আমি একটু এলোমেলো করছি, আগে ধরো বিসর্জন অনেক আগের নাটক, মানে যখন আশ্রমে ছেলেমেয়েরা শিক্ষাবিদ টিক্ষাবিদ বলছিলেন না, আমার কাছে খুব রোমাঞ্চকর একটা নাটক রচনার ইতিহাস হচ্ছে শারদোৎসব নাটক 1908, তার আগে বিসর্জন হয়ে গেছে। বিসর্জনের অভিনয় ছেলেরা বলছে, আশ্রমের ছেলেরা, বিদ্যালয়ের ছেলেরা আমরা নাটক করব। তার আগে সমীন্দ্রনাথ ঋতু উৎসব শুরু করেছেন, ওই বসন্ত উৎসব হয়েছে, কিন্তু নাটক চাইছে। এবার রবীন্দ্রনাথ সারা রাত জেগে একটা নাটক লিখলেন শারদোৎসব, সেইখানে অনেক গান আছে, ঠাকুরদার গলায় গান আনন্দেরই সাগর হতে, সেটা পেছন থেকে রবীন্দ্রনাথ গাইলেন আর ক্ষিতিমোহন সেন ঠাকুরদা হয়ে হাত পা নাড়লেন, সবাই বললেন বাবা ক্ষিতিমোহন সেন এত ভালো গান গাইতেন জানতামই না। এইসব গল্প আছে, কিন্তু শারদোৎসব ছেলেদের অত পছন্দ হলো না, কারণ ওরকম হিরো ভিলেন নেই তো, মানে বিসর্জনে যেটা ছিল, আবার সেই প্রায়শ্চিত্ত নাটক লিখতে হলো। সেইখানে কিছুই না, রাজা রানীর গল্প, কিন্তু একজন যুবরাজ যে প্রজাদের কথা বেশি ভাবছে সেই জন্য রাজা তার উপর রেগে যাচ্ছে, আর রাজকন্যা সে বেচারি নিজের অনিচ্ছাতে বাবার ইচ্ছেতে এমন একজনের সঙ্গে তার বিয়ে হয়েছে যে লোকটা সুবিধের না, কিন্তু শ্বশুর বাড়িতে তাকে যেতেই হবে, বাপের বাড়ি থেকে চাপ, এগুলো আজকের দিনে খুব সাধারণ ব্যাপার মনে হয়, কিন্তু সেই সময় বউ ঠাকুরানীর উপন্যাস, হাট উপন্যাস বা এই প্রায়শ্চিত্ত নাটক, পরে পরিত্রাণ নাটক, সেইখানে রবীন্দ্রনাথ বলছেন যে কেন হয় এটা নয় এটা বেছে নিতে হবে কেন, মাঝখানে যে পথটা আছে, নাটক শেষ করছেনই পথে নামিয়ে দিয়ে। এইগুলো একটু কি বলবো বলো তো, সব গানের মধ্যেই না এইগুলো আছে। তো ওই মুক্তধারা নাটকে তারপরে ওই রাজা যুবরাজ, যুবরাজ প্রজাদের কথা ভাবছে বলে রাজা তাকে রেগে যাচ্ছে, বের করে দিতে চাইছে। ধনঞ্জয় বৈরাগীর চরিত্র আমার ছাত্রাবাসে, যেখানে পাঠভবনের ছেলেদের আমি সেই অর্থে কি বলবো মানে দেখভালের দায়িত্ব ছিল, ওদের খুব প্রিয় গান ছিল, কারণ আমি দু একবার তো দিতাম, মানে ওই বয়সের ছেলেরা অত একটু একটু ওই প্রহার না দিলে মুশকিল হতো। আজকের দিনে হলে সব হয়তো কী বলে ওই কেস ফেস হতো হয়তো, কিন্তু তখন অভিভাবকরা খুশিই হতেন। তো ছেলেদের ওই গানটা খুব প্রিয় ছিল, আরও আরও প্রভু আরও আরও এমনি করে আমায় মারো। ওটা যে কোন প্রভুকে বলছে না বলছে ওসব না ভেবে গাইতো, কিন্তু কয়েকটা সংলাপ আমার ভীষণ প্রিয়। রাজার কাছে যাবে, প্রজারা বসে আছে, রাজার প্রহরী তাদের মেরেছে, তাদের অপমান হয়েছে, সেই জন্য হাত নিষ্পিস করছে মেরে শোধ তুলবে বলে। আর ধনঞ্জয় বৈরাগী বলছেন তাহলে তো মারকে জিততে পারলি নে,
যদি পশুই থাকবি, মারের বদলে যদি মারই দিবি, তাহলে আর তোদের কোনো আশা নেই। এত দামি কথা এত সহজ করে বলে দেন না। আর তারপরেই ওদের বলছেন তাহলে একটু সুর ধরিয়ে দিই, এখনো তোদের চক্ষু রাঙা হয়ে আছে। ওই গানটা গাওয়া যাবে একসঙ্গে? বলছেন আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি আড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি আড়াই। যা কিছু আছে সব কাড়ো কাড়ো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কে বলে হেসে খেলে গেছে বেলা। হাটে ঘাটে বাটে করি মেলা, কে বলে হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। তো ধরা পড়ে গেছি, কি করা যাবে আর, গলা দিয়ে আওয়াজ না বেরোলে। কিন্তু দেখি কেমনে কাঁদাতে পারো, এই চ্যালেঞ্জটা নেওয়া, এইটা রবীন্দ্রনাথের কাছে আমার ব্যক্তিগতভাবে বিরাট প্রাপ্তি। যে আমি কাঁদবো আমার ইচ্ছে কাঁদবো, তুমি আমাকে জোর করে কাঁদাতে পারো কি না সেইটা আমি দেখে নেব। সত্যি বলছি, এইটার জন্য আমি রবীন্দ্রনাথের কাছে খুব কৃতজ্ঞ। রাজার মুখোমুখি হয়ে যখন বলছেন ধনঞ্জয় বৈরাগী, খাজনা দেবে কিনা বলো, না দেবো না, দেবে না, এত বড় সাহস। তুমি ওদের শিখিয়েছো খাজনা না দিতে, হ্যাঁ আমি তো শেখাই। বলি প্রাণ দিবি তাকে প্রাণ দিয়েছেন যিনি। আমার ক্ষুধার অন্ন তোমার নয়, আমার উদ্বৃত্ত তোমার। তুমি রাজা, তুমি আমাকে সহায়তা করছো চাষবাস করে, কিন্তু আমার ক্ষুধার অন্ন তোমার নয়। আমি আগে সুস্থ হয়ে বাঁচবো, আমার উদ্বৃত্ত যদি থাকে তখন তোমায় কর দেব। এইসব লোককে বলে নাকি রাজনীতি বুঝতো না, হ্যাঁ মানে রবি ঠাকুর নাকি কবি কবি। কিন্তু সাদেকিয়ার এই যে নেহেরু ওই ডিসকভারি অফ ইন্ডিয়াতে খুব স্পষ্ট করে বলেছেন যে গান্ধী তো আমাদের অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ না থাকলে আমাদের সর্বনাশ হতো। আমরা যে এত সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে থাকতাম, তার থেকে বের করে রবীন্দ্রনাথ দেখালেন গোটা দুনিয়াটা, মানুষ হিসেবে আমার ভূমিকাটা কি। গোটা পৃথিবীর আমি একজন মানুষ, আমি কোনো একটি জাতির অংশ নই। মানে জাতীয়তাবাদের ঊর্ধ্বে দেখতে শেখানোটার জন্য রবীন্দ্রনাথের কাছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি নিজেও খুব কৃতজ্ঞ, বিশেষ করে আজকের দিনে হয়তো মিসফিট, কিন্তু আগে আমি একজন মানুষ, এই পৃথিবীর মানুষ বা এই ব্রহ্মাণ্ডের মধ্যে একজন মানুষ, এইটা না ভেবে তার আগে আমি আমার পাড়ার মোড়ল কিনা, কিংবা আমি আমার দেশের নাগরিক কিনা, কিংবা আমি আমার রাজ্যের নাগরিক কিনা ইত্যাদি সত্যি ভাবতে পারি না। এইটা রবীন্দ্রনাথের শিক্ষাই বলো বা দেখানো বলো, আমার কাছে এইটা বিরাট একটা অবদান।
আজকে এই যে এসআইআর হচ্ছে না, মানে ওই যে মানুষের পরিচয় ইত্যাদি নিয়ে একটা বন্দ্যোপাধ্যায় না ব্যানার্জি সেই নিয়ে পরিচয়ের একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে, বা ভয় হর্ষই না ভয় দীর্ঘই। এই বিপদটা রবীন্দ্রনাথ দেখছেন ধরো 100 বছর আগে যখন রক্তকরবীর কথা বলছেন। আমি রক্তকরবীর কথায় আসি এই জন্যে যে আমায় যারা নেমন্তন্ন করেছিল প্রথম তারা বলেছিল রক্তকরবী নিয়ে বেশি কথা বলতে। আমি একটা বিষয় নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না, ধরা পড়ে যায় যে কিছুই জানি না। কিন্তু রক্তকরবীর মধ্যে ধরো আমাদের একবার একটা অভিনয় হচ্ছে রক্তকরবীর, আমাদের সঙ্গে অভিনয় করছে একজন, নাম তো বলবোই না, কিন্তু তিনি কেমিস্ট্রির মাস্টারমশাই। না ফ্যাক্টটা কি? কিসের? এই রক্তকরবীর? এটা ফ্যাক্টটা কি? তো ফ্যাক্টটা তো ওরকমভাবে বলতে পারবো না ধর, তো তবু বোঝাবার চেষ্টা করছি রাজা টাজা কে, নন্দিনী কে, কি এইসব। খানিক বুঝেছে, বেশিরভাগ বোঝেনি। এবার তার এই রাজশ্রী দিয়ে আমি একটু গপ্প বেশি করলে কি আর হবে, আর সেমিনার হয়ে যাবে এমনি এমনি। আর এবার সে গেছে, তার স্ত্রী হচ্ছে আবার পাঠভবনের প্রাক্তন ছাত্রী, তার কি একটা অসুখ করেছে, সে গেছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নাম লেখাতে, সন্ধেবেলা দেখাতে, আগে নাম লেখাতে হয়। তো বলেছে 33 নম্বর নাম লেখা হচ্ছে, আর নামটা বলছি কেউ তো চেনে না, তার নাম হচ্ছে আনন্দিতা। এবার লিখবার সময় সবাই যেমন ভুল করে অনিন্দিতা লিখছে, তো বলছে ওটা অনিন্দিতা না আনন্দিতা। সে বলেছে 33 বলবেন এসে তাহলেই হবে। তো সে আমায় এসে বলছি রক্ত করবি। হ্যাঁ, মানে এই যে একজন মানুষের পরিচয় কিসের মধ্যে সীমাবদ্ধ হবে, এই যে তার হঠাৎ মনে হলো রক্ত করবি, মানে এই রিয়েলাইজেশন। জিজ্ঞেস করি, তোমরা সবাই রক্তকরবীর গল্প জানো তো মোটামুটি? হ্যাঁ, মানে ওখানে কোথাও কোনো নাম ব্যবহার হয় না, সব সংখ্যা, যারা সারাদিন ধরে সোনা তুলে আনে মাটির তলা থেকে। তো আমাদের ওই আধার কার্ডের নম্বর ফম্বর ফোনে সেভ করে রাখতেই হয়, মানে অত তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু ওই ধরো ট্রেনে বাসে এগুলো লাগবে, কারণ একজন নাগরিক হিসেবে কি তোমার নাম, কি তোমার ধর্ম, কি তোমার ভাষা, কি তোমার নানান রকম ছোট 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 ছাপমারা পরিচয়, ওর মধ্যে এত অসম্পূর্ণ পরিচয় নিয়ে আমাদের হয়তো বাঁচতে হবে, তোমাদের বিশেষ করে, আমরা পার করে দিয়েছি প্রায়। কিন্তু আসলে যে আমরা এই সবের থেকে অনেক বড় প্রত্যেকে, এইটা রবীন্দ্রনাথ এত স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ধরো এই বিশ্বপাগলের সংলাপগুলো, আমি রক্তকরবী তোমরা জানো, কিন্তু রাজাটা ঠিক কে? নন্দিনী বলছে একজন মানুষ, বিরাট, তার 7 মহলা বাড়ির মতো তার নাকি কপাল, হ্যাঁ, তারপর বাহুগুলো যেন কোন দুর্গম দুর্গের লোহার অর্গল, এই খিলের মতো। কিন্তু আমার কেমন মনে হয় রবীন্দ্রনাথ বলছেন একটা রাজার চেহারা, কিন্তু এই জালটা হলো আসল। আজকের পৃথিবীতে ধরো নিয়ন্ত্রণ যেটা করছে, এটা নিয়ন্ত্রিত তো হচ্ছি, এইটা জানি না তোমরা আমার সঙ্গে একমত হও বা না হও, আমার এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে আমি নিয়ন্ত্রিত হচ্ছি। আমি কি খাবো, আমি সাইকেল করেই চালিয়ে দেবো, হেঁটে হেঁটেই পার করে দেবো, বাসে উঠবো না গাড়ি চালাবো, ভাবছি, আমি খুব নিজে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কোথায় কোথায় কিভাবে আমার সেই ভাবনাটা নিয়ন্ত্রিত হচ্ছে আজকে অনেক বেশি বুঝতে পারি। মুখে রং মাখবো কি মাখবো না, কোন কোম্পানির রং মাখবো, ভাবছি আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা কীভাবে নেওয়ানো হচ্ছে এখন অনেক সময় পাই, তো ওই চুপচাপ বসে বসে দূর থেকে দেখতে পাই, আর সেগুলো বুঝতে পারি, নিজেকে মাঝে মাঝে নিজেকে নিয়ে হাসি পায় যে কী নিয়ে আছিস। হ্যাঁ, কিন্তু কী নিয়ে ভাবছি তো খুব, কিন্তু আমি যেটা ভাবছি সেটাও যে আসলে কিছুদিন পর কত বোকামি মনে হবে সেটাও মানে ভয়ই লাগে। কিন্তু একটা জিনিস তোমরা নিশ্চয়ই বোঝো, কাজ আর খেলা, এই আবার একটা গল্পে ঢুকছি, আবার রক্তকরবী আসছি পরে। ফাল্গুনী নাটক তোমরা দেখেছো? প্রচুর গানে ভরা তো ফাল্গুনী। তো ফাল্গুনী নাটকে সর্দার এই যৌবনের দল, আচ্ছা তোমার কেউ জানি না, যৌবনের দল বলে একটা ব্যাপার আছে। সেই যৌবনের দল কারা? ধরো আজকে আমি বলছি যে, মানে তোমরা যারা বসে আছো, তোমরা যৌবনের দল না আমি যৌবনের দল? হ্যাঁ তোমরা, এই তো, আমিও তাই বলতাম, কিন্তু রবি ঠাকুর বলছে এরা, বলছে যে দাদা হচ্ছে সব থেকে বুড়ো, মানে যে সবে কিনা পাশ করে বেরিয়েছে,
যে বলছে যে এই তোদের কোনো কাজকর্ম নেই, দিনরাত শুধু খেলা, সে হচ্ছে বয়সে নাকি সব থেকে কম, মানে এটা রবি ঠাকুর নিজেই লিখছেন। আর যৌবনের দল কারা? যারা বয়সের গুটি কাটা প্রজাপতি, মানে বয়সের গুটি ওই আবরণের কোনো বালাই নেই, সে যে কোনো বয়সেরই হোক। কিন্তু মানে কবি হিসেবে রাজাকে ওই ভূমিকাতে প্রথমে বলেছেন এমন কিছু লোকজন আসলে যারা রসটা উপভোগ করবে তারা হচ্ছে যারা যৌবনের ভোগবতী পার হয়ে এসেছে, মানে ইন্দ্রিয়ের শাসনটা একটু কমে গেছে, এখন সত্যি সত্যি ফুর্তি করে পারে, মানে শুধু ওই একটু এইটা না হলে ঠিক জমবে না, একটু ডিজের বক্স না হলে বা একটু অমুক লাইন দিয়ে কিনতে হবে, ওই সবগুলো না হলে হবে না, এই রকম যারা পরনির্ভর নয়, যারা শুধু খোলা আকাশের নিচে ফুর্তি করতে পারে, এরা হচ্ছে নাকি আসল যৌবনের দল। বুঝতে পেরেছো? তো সেই ফাল্গুনিতে ওই যে গানটা আছে না, মোদের যেমন মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কবু আমরা না ডরাই, তাই কাজকে কবু আমরা না ডরাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই। অন্তরা চেঁচাবো না, কিন্তু আসল কথাটা সঞ্চারিতে, খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলে স্থলে। বলিনি এই যে ফুল ফুটছে, রবি ঠাকুর বলছেন যে ধরো ফুল যদি এরকম বলে, উড়িয়া বাপরে কি পরিশ্রম, মানে এই সূর্যের থেকে আলো নিতে হচ্ছে, কুঁড়ি থেকে এইসব ইয়ে করে সরিয়ে ফরিয়ে ফুটে উঠতে হলে উড়িয়া বাপরে কি পরিশ্রম, এই মেট্রোর টাইম নেই, এই ওই কিচ্ছু বলছে না, খেলতে ফুট করে ফুটে গেল। সেখান থেকে ফল হলো, উড়িয়ে বাবা দাঁড়া আগে এ ডাকি, মৌমাছি ডাকি, এই ডাকতে হবে, আমার সাপ্লাই নেই, রেনু দিয়ে মুখ তো কিচ্ছু বলছে না, খেলতে খেলতে ফল হয়ে যাচ্ছে। তো এই যে গানটা, এই গানটা আমার খুব প্রিয় গান, কিন্তু সমস্যা হয়েছে এই গানটা একটা সময় খুব অপ্রিয় ছিল, কারণ আমাদের পাঠভবনের যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মানে অ্যানুয়াল স্পোর্টস, তার উদ্বোধনে এই গানটা গাওয়া হতো। এই রেগুলার সবাই মিলে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন এটা শুরু হবে, এই গান গাওয়া হবে, তবে 100 মিটার স্প্রিন্ট শুরু হবে। ফলে এই গানটা বিরক্তিকর ছিল। আর ওই খেলার আগুন যখন লাগে অমুক তমুক কিছু না চেঁচাতাম। পরে দেখলাম এই গানটা আমরা জানতাম কি, যে খেলাটা হচ্ছে কাজের ম্যাচ, সিরিয়াস ব্যাপার, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই, মানে খেলাটা হচ্ছে একটা সিরিয়াস কাজ, ওটা ফালতু ইয়ার্কি ফালতুমির ব্যাপার নয়, জান লড়িয়ে দিয়ে ছুটতে হবে। এবং এক সময় একজন উপাচার্য এলেন, তখন আমি মাস্টারমশাই, গুণী মানুষ, একজন ম্যানেজমেন্টের মানুষ, তিনি উদ্বোধন করতে এসছেন স্পোর্টস, এবং গানটা শুনে বললেন, বাহ তোমাদের তো সব গানেই বলা আছে খেলাটাকে কিভাবে নিতে হবে। শেষ হয়ে যাবার পর আমি একটু যেহেতু ফাজিল, ওনাকে বললাম একটা কথা বলি, এই গানটা আসলে উল্টো কথা বলে, কাজটাকে খেলার মতো দেখতে বলছি, তাই কাজকে কবু আমরা না ডরাই। ঠিক যেভাবে খেলতে খেলতে ফুল ফুটে উঠছে, ফল ফলে উঠছে, আমরা যেন সমস্ত কাজকে ওই খেলার আনন্দে করতে পারি। হ্যাঁ ঠিক তাই তো, এ কেউ বললো না আমাকে, আর না এই বলে দিলাম এই জন্য যে পরে যাতে আপনি এটা আর কোথাও, মানে একটা উনি খুব এমন নয় যে উনি তুমি আমার থেকে বেশি জানো, ওরকম নয়, উনি বুঝলেন। এবং আমি দেখলাম যে আমি যেটা ছোটবেলা থেকে ভাবতাম, মানে উনি যেটা ভাবলেন যে এখানে যেহেতু ওটা স্পোর্টসের মাঠে, অন্য কোথাও শুনলে এইভাবে নাই ভাবতে পারতেন, কিন্তু খেলার মাঠের উদ্বোধনে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে মোদের যেমন খেলা তেমনি যে কাজ, প্রথমেই ধারণা আছে কাজটাকে, খেলাটাকে সিরিয়াস নিতে বলছে, কিন্তু কাজটাকে খেলার মতো, এইটা এখন এই বুড়ো বয়সে, এখন তো অবসর নিয়েছি, এখন বয়ে গেল আমি কাজ করলাম আর না করলাম, এবার ধরো একটা ভাঙা গলায় গান গাইলাম, তাদের বাবা দারুণ হয়েছে দারুণ হয়েছে, এবার তাতে কি হলো, আমার কারোর যদি ভালো না লাগে তাতে আমার কোনো লোকসান নেই, কিন্তু এই যে আনন্দটা, খেলার সঙ্গে কাজের এই হচ্ছে তফাৎ। তো রবীন্দ্রনাথের জীবন দর্শনে বারে বারে আমরা দেখেছি যখন যে কাজটা করেছেন, এই প্রভূত তার এনার্জি এবং প্রভূত তার কি বলবো, নিজেকে ঢেলে দিয়ে কাজ করা, ওইটা খেলার আনন্দে না করলে হতো না।
এবং সেইটা কোথাও একটা শান্তিনিকেতনে আমরা কোথাও একটু একটু টের পেয়েছি। আর আমরা যারা ওরকমভাবে খেলার আনন্দে করতে পেরেছি তাদের কাছ থেকে আবার ছোটরা যারা যারা পেয়েছে আজকের দিনে ওই কাজটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, মানে খেলার আনন্দে করাটা এত রকম হিসেব করতে হচ্ছে, সেটা বুঝতে পারি। কি নিয়ে কথাটা এলো সব ভুলে গেলাম। তো রক্তকরবীতে ওই যে নন্দিনী রাজাকে বলছে ওই ভেতরে ভেতরে সোনা তাল তাল করে জমাচ্ছ যে, বেরিয়ে এসো মাঠে পা রাখো। আমার কাছে ওই রাজা হচ্ছে আসলে যে এই খেলার আনন্দটা বোঝে না, আর ওই ম্যাজিকটা বোঝে না বলে শুধু কাজ করে যাচ্ছে, কাজের নেশায় কাজ করে যাচ্ছে, জমানোর নেশায় কাজ করে যাচ্ছে। আমি এই কথাগুলো দু একটা সংলাপ ওই গার্গীদিকে বলছিলাম যে একটুখানি বেছে রাখছি, একটু সংলাপগুলো শুনলে বুঝতে অসুবিধা হবে। যেমন ধরো, নাটকের শুরু হচ্ছে নন্দিনীর সঙ্গে কিশোর তোমাদের থেকেও ছোট একটা ছেলে, তার কাজ হচ্ছে শুধু সোনার তাল খোঁড়া। সে নন্দিনীকে ডাকতে পারে, নন্দিনী নন্দিনী নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? না শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? যা এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। আর সমস্ত দিন তো সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে শাস্তি দেবে। আরে তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই, আমার সৌভাগ্য এই যে এখানে রক্তকরবী সহজে মেলে না। অনেক খুঁজে এক জায়গায় জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান, আর আজ থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা যে তোকে শাস্তি দেয়, এ আমার সহ্য হয় না। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা মনে মনে কতদিন ভাবি। তুই তো আমাকে এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, যে আমার হাত থেকেই রোজ ফুল নিবি। আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, কিছুতেই চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেবো। এই যে জোরটা কিশোর পাচ্ছে কোত্থেকে যে আমারই ফুল হবে? বিশুর গান সেটা তার নিজের গান হয়, নট রবি ঠাকুরের স্বরলিপি করা গান, তার নিজের গান। এইবারে আমি যে রক্তগর্ভী গাছ থেকে ফুলটা এনে দেবো, আমারই ফুল। যত তার জন্য দুঃখ পাবো তত সে আমার আরো বেশি করে হবে। এত সহজ করে বলা যে আসলে মানুষের দুঃখের সাধনাটাই তার সার্থকতা। ওই আরেক জায়গায় বলেছেন না, ওই যে মানুষটা দুঃখ পেল না সে তো জীবনের অর্ধেক পেলই না। শুধু সুখে কি আর জীবন বোঝা যায়? কিন্তু দুঃখটাকে এরকমভাবে সচেতনভাবে স্বীকার করে নেবার জোরটা রবীন্দ্রনাথ আমাদের দেন, এইটা আমাদের বাঙালিদের খুব বিরাট একটা পাওয়া। দুঃখকে ভয় না করে, দুঃখ আর সুখ দুটো মিলে তবে আনন্দপূর্ণ হয়, এইটা নন্দিনী, বিশু সবাই এইটা শেখাচ্ছে। আর রাজা সেটা জানে না। রাজা হচ্ছে কে? একজন ব্যক্তি তো নয়। নন্দিনী কে? একজন ব্যক্তি তো নয়। এই এত এত নন্দিনী, যারা খুশি নিয়ে আসছে। অধ্যাপক বলছে সর্বাঙ্গ দিয়ে যেন শুষে নিয়েছে পৃথিবীর সবটুকু। কি রঙের কাপড়? ধানি রং। এ নাটক করতে গেলে ধানি রংটা কি এই নিয়ে কনফিউশন হয় অনেক। মানে সবুজ না হলুদ, মানে পাকা ধান না কাঁচা ধান, ধানি রংটা কি? তো রবি ঠাকুর সেটাও আবার আগেই হয়েছিল কনফিউশনটা। ও পাকা ধানের ঠিক ব্যাপারটা বলেননি, মানে সবুজ কচি ধানও ঠিক, মানে যে ধানের মধ্যে প্রাণ রয়েছে। তো আমার কি মনে হয় রাজা, তোমাদের বলি, তোমরা রবীন্দ্রনাথ নিয়ে অনেক কিছু পড়বে, জানবে, শুনবে। একটা মত, কোনো কিছুতেই এই একটা মতে আটকাবে না, নিজের মত হলেও না, সব কিছু নানান রকম মত নিয়ে একটা এত বড় একটা ধারণা। রাজা হচ্ছে নিয়ন্ত্রণ করছে, কিন্তু নিজেও সবটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তার এক সর্দার বাহিনী আছে,
তারা রাজার হয়ে নিয়ন্ত্রণ করছে, কোথাও একটা তারা রাজার থেকেও বড় হয়ে উঠছে। আমার এখন এই গোটা দুনিয়ায় যত এইসব দেশ নেতা হেন তেন রাজনৈতিক নেতা টেতা, এদের খুব সর্দার সর্দার মনে হয়। এবং এরা কি নিয়ন্ত্রণ করছে না, ওই সোনার ভাণ্ডার কি সেটা, এই যে কিশোর যেটা নিয়ে এলো তার উল্টো, ওই রক্তগর্বের ফুল নয়, ওর মধ্যে প্রাণ নেই, ও মরা ধন। তারপরেই কিশোরের পরেই অধ্যাপক আসেন। অধ্যাপক ডাকছে নন্দিনীকে, নন্দিনী বলছে কিসের দরকার? অধ্যাপক বলছেন দরকারের কথাই যদি বললে তবেই চেয়ে দেখো, আমাদের খোদাই করের দল মাটির বুক চিরে সুড়ঙ্গ খুঁড়ে তাল তাল সোনা নিয়ে আসছে, কিন্তু তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? এই দরকারের বাঁধন, এইটা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার যে কোনো জায়গা খুলবে, স্বদেশ চিন্তার সব জায়গায় এই দরকার কোনটা? খেয়ে পড়ে বাঁচা দরকার। মানুষ ওইটুকুর জন্য নয়, মানুষ হচ্ছে তার পরেরটার জন্য। কারণ খেয়ে পড়ে বাঁচা তো সমস্ত জন্তু বাঁচছে, সমস্ত পশু পাখি জীবজগৎ তো খাওয়া পড়া বাঁচা বংশবিস্তার ইত্যাদি। কিন্তু মানুষ হচ্ছে তার পরেরটা, হচ্ছে মানুষ যখন খাওয়া পড়া নিয়ে ভাবছে না, যখন সে বসে গান গাইছে, যখন সে বসে ছবি আঁকছে, যখন সে বসে নাটক করছে, যখন সে বসে শুধু গপ্প করছে, মানে ইয়ে নয়, সংসারের হিসেব নয়, বা প্রমোশনের কথা নয়, বা ডিউটি রোস্টারের কথা নয়, শুধু গপ্প, সেইটা হচ্ছে মানুষ। নন্দিনী ওই খুশির কথা বয়ে নিয়ে আসে, বিশু পাগল ওই খুশির কথা নিয়ে আসে। একটা গোটা গান সুন্দর করে শুনবো, সেটা হচ্ছে ভালোবাসি ভালোবাসি। এইটাই হচ্ছে গোটা বিশ্ব সংসার সৃষ্টির মূল সুর। সেটা একটু আগে ভালো করে শুনি, আমি গাইব না, একটু তোমরা গাও। দারুণ, খুব ভালো। শুধু ভালোবাসি আজ নয়, সৃষ্টির গোড়া থেকে এই ভালোবাসতে বাসতেই এসেছি, সেই জন্যই এখনো সৃষ্টি টিকে রয়েছে। ভোলা দিনের কাঁদন হাসি, কি সুন্দর কথাটা না? ওই সুরে কাছে দূরে জলে স্থলে ওই একটা সুরই বাঁশি বাজাচ্ছে। না হলে কেন গাছ আমাদের জন্য অক্সিজেন দিতে যাবে, কেন ফুল ফুটতে যাবে? ওইখানে জয়সিংহ প্রশ্ন করেছিল, যদি হত্যাই সব হবে, যদি মৃত্যুটাই সত্য হবে, তাহলে কেন মেঘ থেকে বৃষ্টি ঝরবে? তাহলে মরুভূমি হতো, তাহলে কাঁটাটাই থাকতো, ফুল কেন ফুটতো ক্যাকটাসের ওপরে?
এই গানটা শুনলেই আমার আরেকটা গান আরও মনে পড়ে, সেটা হচ্ছে ধরো তাসের দেশ। তাসের দেশ অনেক পরের রচনা, এটা তো 25-26, আর তাসের দেশ ধরো আরও বেশ খানিকটা 30-এর পর। ওইখানে ওই যে এই আমরা যেরকম ক্রমশ তাসের দেশ বা অচলায়তনে রবীন্দ্রনাথের একটা যেই প্রতিষ্ঠানের বদ্ধতা, সেইখান থেকে বেরিয়ে রুইতন বা হরতনি, জানো তো তাসের দেশ তো তোমরা নিশ্চয়ই খুবই ভালো করে জানো, তো এমন একটা অজানা সুর তাসিনীরা শুনতে পাচ্ছে যেটা আগে কখনো শোনেনি। সেটা কিসের সুর? সেটা হচ্ছে নিয়ম পালনের যে একটা অসম্পূর্ণতা, তার বাইরে একটা সম্পূর্ণতার ইঙ্গিত, যেটা অনেক বড়, যেটা বলছে কেন এই প্রশ্নটা করতে শেখাচ্ছে। ফলে এই যখন এইসব প্রশ্ন করছে যে নিয়ম কেন, কেন আবার কি নিয়ম, নিয়ম এইটা যারাই যখন কোনো একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করেন তারা তাই করেন। নিয়ম, মেয়েরা লেখাপড়া করবে না, নিয়ম, কেন টেন নেই এর মধ্যে, নিয়ম। এর বাইরে ওই যে গানটা যেটা ভালোবাসার কথা বলে, যখন ওই রুইতন হরতনিকে বলছে তোমার পায়ের তলায় যেন গরং লাগে, হঠাৎ কেমন মনে হচ্ছে এই যুগে যুগে এই গান গেয়েছি আমরা। এত ভালো গান শুনে লোভ হচ্ছে। ওই গানটা ওই যে হরতনি আর রুইতন যখন মনে পড়ছে, এই গান তুমি রচনা করেছিলে, কি করে পারলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। এই যে বেনি বাঁধার গল্পটা এই পড়েছ নিশ্চয়ই, ওই গল্প যে ওই ঝর্ণার জল আনতে যায় মেয়েটা ছুটে ছুটে, সবাই কাজে ব্যস্ত, আর সেখানে একটা অকাজের লোক সে বসে থাকে, বলছে কি কাজ তোমার? কোনো কাজ নেই, তোমার ঘোড়াটা দাও, আমি ছবি আঁকবো। এই যে মেয়েটা আস্তে আস্তে চুল বাঁধতে দেরি হচ্ছে বা চুলে ফুল গুঁজবে কিনা ভাবছে, তো এই হরতনি রুইতনের এর পরের যে গান দোলা লাগে, ওই গানটা যদি একটু শুনতে পাই। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, অন্য কোনো তরণীতে নয়, তোমরা যে এই কি বলে বিভাগ, রবীন্দ্রসঙ্গীত বিভাগ, গানের তরণীতে। নাচে না কেউ, নাচে না কেউ। লাগে দোলা লাগে তোমার চঞ্চল নাচের লহরীতে, উতল হাওয়া আবার লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া লাগে দোলা লাগে, দোলা লাগে, দিয়ে দিলে ভালো হয়। দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া যদি আমার গানের তরণীতে, উতল হাওয়া যদি কাটে রশি, যদি হাল পরে খুশি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসী, যদি কাটে রশি, যদি হাল পরে খুশি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসী, সম্মুখেতে মরণ যদি, মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে, নেবই তারে জিতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া। সাধু সাধু, কি আওয়াজ। নমস্কার, থ্যাংক ইউ।